আজ আমরা পড়ব ক্লাস 11-এর এক ট্র্যাজেডি নাটক যার নাম হচ্ছে ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের নামের স্পেলিংটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো চলো শুরু করি। তো কিছু ইম্পর্টেন্ট নোটস আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমত, ইট ইজ এ ট্র্যাজেডি। তো এই নাটকটার আরও দুটো নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো আর দ্য মুর অফ ভেনিস। অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ইট ওয়াজ রিটেন ইন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বাই সিনথিও। তো এটা সবার প্রথম ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল সিনথিওর দ্বারা। তখন এই নাটকটার নাম ছিল উন ক্যাপাচিনো মোর। এই নাটকটার ইটালিয়ান নাম হচ্ছে উন ক্যাপাচিনো মোরো বাই সিনথিও। তো এই কটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবে। এবার দেখো এই নাটকে আমরা কোন কোন জায়গার নাম পড়ব। ভেনিস, টার্কি আর সাইপ্রাস। তো চলো নাটকটা পড়া যাক। তো এই নাটকটা পড়লে তোমরা জানতে পারবে যে একটা ছোট্ট সন্দেহর বীজ বা একটা ছোট্ট সন্দেহ মানুষের জীবনে কতটা অন্ধকার নিয়ে আসতে পারে। তো বহু বছর আগে এই ভেনিস শহরে একটা রিচ সেনেটর ছিল। রিচ সেনেটর মানে এই যে ব্রাবেনশীয় ছিল। সেনেটর মানে হচ্ছে জমিদার বা ধনী ব্যবসায়ী। তো এই ভেনিস শহরে একজন ধনী ব্যবসায়ী ছিল যার নাম হচ্ছে ব্রাবেনশীয়। ব্রাবেনশীয়র একটা সুন্দরী কন্যা ছিল, নাম হচ্ছে ডেসডিমোনা। সে খুবই সুন্দর, মারাত্মক সুন্দর, এবং তার গায়ের রং ছিল ফেয়ার কমপ্লেকশন। ফেয়ার কমপ্লেকশন মানে খুবই ফর্সা। সে খুবই সুন্দর, খুবই ফর্সা ছিল। তো বিভিন্ন জায়গার বিভিন্ন রাজকুমাররা তাকে পেতে চেয়েছিল, কিন্তু ডেসডিমোনা খুব কোমল হৃদয়ের একজন মেয়ে ছিল। সে সবসময় ভাবতো যে মানুষের গায়ের রং বা বাইরেটা দেখে কাউকে চেনা যায় না। মানুষকে ভালোবাসতে গেলে তার মন থেকে বা হৃদয় দেখে তাকে ভালোবাসতে হয়। তো ডেসডিমোনা ওই রাজকুমাররা তারাও কিন্তু দেখতে সুন্দর ছিল, তাদের গায়ের রঙও খুব ফর্সা ছিল। তো ডেসডিমোনার কাউকেই পছন্দ হলো না। এর একটা কারণ আছে। ডেসডিমোনার মনে জায়গা করেছিল ওথেলো। ওথেলো কে ছিল? ওথেলো হচ্ছে একজন মুর ছিল। মুর মানে হচ্ছে, তোমাদের বলেছি, মুর মানে হচ্ছে কৃষ্ণাঙ্গ বা কালো চামড়ার একজন যোদ্ধা ছিল ওথেলো। তো ওথেলো টার্কিদের আক্রমণ থেকে ভেনিসকে বাঁচিয়েছিল। তো তখন ভেনিসের ডিউক মানে ভেনিসের রাজা তাকে জেনারেল পদ দেন। তো তখন থেকে সারা ভেনিসের লোকেরা তাকে খুব সম্মান করে। তো ঠিক ডেসডিমোনার বাবা ব্রাবেনশীয় ওথেলোকে খুব পছন্দ করতো, শ্রদ্ধা করতো একজন সৈন্য হিসাবে বা জেনারেল হিসাবে। তো তাকে প্রায় তার প্রাসাদে ডাকতো, আমন্ত্রণ করতো। তো তখন সে ডেসডিমোনার সাথে দেখা করতো এবং ডেসডিমোনাকে সে তার নানান অ্যাডভেঞ্চারের গল্প বলতো। এবং ওথেলোর একটা গুণ ছিল যে সে এমনভাবে গল্প বলতো বা এমনভাবে সে কথা বলতে পারতো যে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যেত, মানে তার প্রেমে পড়ে যাবে এমন তার গলার আওয়াজ বা এমন তার বলার ধরন। এটা ওথেলোর একটা গুণ ছিল। তো ওথেলো তাকে নানান অ্যাডভেঞ্চারের গল্প বলতো। কী কী গল্প সেটা চলো আমরা একটু দেখে নিই। এক্সপিরিয়েন্স ইন দ্য ব্যাটেল, যুদ্ধের কথা, সিজ অ্যান্ড এনকাউন্টার্স, বন্দি এবং হত্যার কথা, দ্য পেরেলস হি হ্যাড এক্সপোজ, যেই বাধার সম্মুখীন হতে হয় তাকে, হিজ হেয়ার ব্রিথ এসকেপ হোয়েন হি এন্টার্ড এ ব্রিজ, যখন সে সীমা পার করে চলে গেছিলো তখন এক চুলের জন্য বেঁচে গেছে, এরকম এরকম জিনিস বলতো। আর মার্চড আপ টু দ্য মাউথ অফ ক্যানন, এবং তাকে এক সময় কামানের সামনেও বেঁধে দেওয়া হয়েছিল। এই সকল গল্প বলতো। হাউ হি হ্যাড বিন ক্যাপটিভ বাই ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ, তাকে কীভাবে শত্রুপক্ষ বন্দি করে রেখেছিলো এবং দাস হিসাবে তাকে বিক্রি করে দিয়েছিল। হাউ হি ডিমান্ড হিমসেলফ ইন দ্য স্টেট অ্যান্ড এসকেপ, কী করে তাকে এই দেশেই তাকে অপমান করা হয়েছিল এবং সেখান থেকে পালিয়েছিল। এই সকল জিনিস তাকে বলতো। আরও নানান জিনিস বলতো। দেখো সে বিদেশে যেগুলো যেগুলো দেখেছিল, কী কী দেখেছিল: ভাস্ট ওয়াইল্ডারনেস, বিশাল নির্জন জমি, রোম্যান্টিক কেভার্স, বিভিন্ন বড় বড় গুহা, দ্য কোয়ারিস, দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন দ্যাট টাচ দ্য ক্লাউড, বিভিন্ন পাথর এবং উঁচু উঁচু পাহাড় যেগুলো কিনা মেঘকে টাচ করে। দ্য স্যাভেজ নেশান, সেই অসভ্য বিভিন্ন দেশ। দ্য ক্যানিবালস হু আর দ্য ম্যান ইটার্স, অ্যান্ড দ্য অ্যানথ্রোপোফ্যাবিক ইন আফ্রিকা হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স। তো এই দুটো ভালো করে মনে রাখবে তোমরা। দ্য ক্যানিবালস হু আর ম্যান ইটার্স, মানে ক্যানিবালস হচ্ছে সেই জাতিগুলো যেগুলো মানুষ খেত, মানে নরখাদক, মানে মানুষদের খেত। অ্যান্ড
দ্য অ্যানথ্রোপোফ্যাবিক ইন আফ্রিকা। তাহলে অ্যানথ্রোপোফ্যাবিক এক ধরনের জাতি যাদের হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথা কি, যাদের মাথা হয় কাঁধের নিচে। তো এই দুটো জাতির কথা তোমরা মনে রাখবে। ডেসডিমোনাকে কী গল্প শোনাতো, তো এখান থেকে এমসিকিউ আসতে পারে, তো এগুলো তোমরা খেয়াল রাখবে, তোমাদের বই দিয়ে হাইলাইট করে দিলাম। এই গল্পগুলো যখন ওথেলো ডেসডিমোনাকে বলতো, ডেসডিমোনা একদম মন দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো। এমনকি যদি বাড়ির কোনো কাজ করতে তাকে ডাকা হতো, সে দ্রুত গিয়ে কাজটা সেরে ছুটতে ছুটতে আবার ফিরে আসতো গল্প শোনার জন্য। তো এই ওথেলোকে ডেসডিমোনা কিন্তু মনে মনে পছন্দ করতো। ওথেলো কিন্তু ডার্ক কমপ্লেক্সনের একজন মোর ছিল, তোমরা জানো, কালো চামড়ার লোক ছিল। কিন্তু ডেসডিমোনার মনে ওথেলো তার কথা বা গল্প শুনে ওথেলোর সে প্রেমে পড়ে গেছিল। তো মেয়েরা তো তোমরা জানো ডাইরেক্ট কিছু বলবে না, তাই সে একদিন ওথেলোর গল্পের শেষে ডেসডিমোনা বলে উঠল যে তোমার মতন যদি কেউ একজন থাকতো আমাকে সবসময় গল্প শোনাতো, তাহলে আমি তাকেই ভালোবাসতাম। ওথেলো তো একটু একটু তো বোঝে, তো ওথেলোও বুঝতে পারলো যেটা কিসের ইঙ্গিত দিচ্ছে। ডেসডিমোনা ওথেলোকে যে প্রেমের প্রস্তাব দিচ্ছে সেটা কিন্তু ওথেলো বুঝতে পারলো বাবু। তো ওথেলো যখন বুঝতে পারলো রাস্তা ক্লিয়ার, তো তখন ওথেলো নিজের মনের কথা বললো, প্রেমের প্রস্তাব দিল, এবং দুজনের মধ্যেই প্রেম হয়ে গেল। এবং কিছুদিনের পরেই তারা গোপনে বিয়ে সারলো, কিন্তু বিয়েটা বেশি দিন গোপন থাকলো না। ভালো করে মনে রাখবে, এমসিকিউ আসবে কিন্তু এখান থেকে, বিয়েটা বেশি দিন গোপন থাকলো না। তার বাবা, এই যে ব্রাবেনশিও, জানতে পারলো যে ওথেলো ডেসডিমোনাকে বিয়ে করেছে। তার বাবা তো অবাক, কী করে এই কালো লোকটা আমার এই সুন্দর মেয়েকে পটালো। সে তো ভাবছে কোনো জাদু, হয়তো কোনো জাদুটোনা করেই পটিয়েছে। তখন ব্রাবেনশিও ওথেলোকে নিয়ে চলে গেল রাজসভায়, ডিউকের কাছে, ভেনিসের ডিউকের কাছে। তার কাছে গিয়ে ওথেলোর নামে অভিযোগ করতে লাগলো যে আমার মেয়েকে, এত সুন্দর একটা মেয়েকে ছলচতুরি করে, জাদুটোনা করে আমার মেয়েকে পটিয়ে নিয়েছে, আমার মেয়েকে বিয়ে করে নিয়েছে, নাহলে আমার মেয়ে এরকম এরকম কাউকে বিয়ে করবে নাকি কখনো, এগুলো বলছে। কিন্তু ওথেলো যখন তার ওই মিষ্টি মধুর গলা দিয়ে তার প্রেমের কথাগুলো বলল, তখন কিন্তু সবাই সেরকম মন্ত্রমুগ্ধ হয়ে গেল, সবাই ওথেলোর কথাই বিশ্বাস করলো। তো এই সব ঘটনা হতে দেখছিল ডেসডিমোনা। তো ডেসডিমোনা দূর থেকে এসে আবার ভেতরে চলে আসলো, যখন দেখি তার স্বামীকে বদনাম করা হচ্ছে, তখন এসে বলল, ডেসডিমোনা তার বাবাকে বলছে বাবা, তুমি আমাকে শিখিয়েছো, পড়িয়েছো, খাইয়েছো, সব কিছু করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ রয়েছি, কিন্তু এখন ওথেলো আমার স্বামী, আমার স্বামীর নামে একটাও বাজে কথা আমি আর সহ্য করবো না। তখন সে তার বাবাকে এটাও মনে করে দিল যে আজ থেকে বহু বছর আগে আমার মা যেমন তার বাবাকে ছেড়ে তোমার কাছে এসে তোমার সব কথা পালন করেছে, তোমার সাথেই থেকেছে, ঠিক থেকে এখন ওথেলো আমার স্বামী। তো আমারও সেই আমার মায়ের মতনই এখন দায়িত্ব, তো আমি আমার স্বামীর নামে কিছু শুনতে পারবো না। ডেসডিমোনার কথায় সে একটু রেগে কষ্টে বলল যে আমি ওথেলোকে আমার জামাই হিসাবে মেনে নিচ্ছি, কিন্তু তোমাকে কখনো আমার মেয়ে হিসাবে আর মানবো না। আর এটা ভালো হয়েছে যে আমার তুমি ছাড়া কোনো সন্তানও নেই, তাহলে হয়তো রাগে তাদের আমি আজকে কারাগারে বন্দি করে রাখতাম। তো এই আলোচনা হতে হতে এই সবাই একজন দূত আসে, দূত এসে বলে যে ওই টার্কিরা যারা প্রথমে আক্রমণ করেছিল ভেনিসকে, তারা বিশাল এক নৌবাহিনী নিয়ে সাইপ্রাসের দিকে যাচ্ছে, সাইপ্রাস দখল করতে। তখন তো ডিউক, যে ডিউক ছিল, সে তো বুঝতে পারছে না কার সাপোর্ট নেবে, এই ভেনিসের এই ব্রাবেনশিওর সাপোর্ট কাটবে না ওথেলোর সাপোর্ট নেবে। কেননা এখন সাইপ্রাসে টার্কিরা দখল করতে আসছে, এখন তো ওথেলোর খুবই প্রয়োজন। তাই শেষমেশ দেখলো যখন ওথেলোকেই সাপোর্ট করাটা ঠিক হবে, তখন সে ওথেলোকে ওই সময় সাইপ্রাসে পাঠিয়ে দিল। এবং ডেসডিমোনা তখন আবার বলেছে যে আমি আমার স্বামীর সাথেই যাব। তো ডেসডিমোনাও ওথেলোর সাথে সাইপ্রাসে চলে গেল। কিন্তু যাওয়ার আগে ব্রাবেনশিও ওথেলোকে একটা কথা বলে যে ওথেলো, একটা কথা মনে রাখো, যেই মেয়ে তার বাবাকে ঠকাতে পারে, সেই মেয়ে কিন্তু তার স্বামীকেও একদিন ঠকাতে পারে। এই যে সন্দেহের একটুখানি বীজ, এই বীজটা পরবর্তীকালে ওথেলোর জীবনে এক অন্ধকার নামিয়ে আনবে, সেটা নাটক পড়তে পড়তে আমরা জানতে পারবো। সাইপ্রাসে যাওয়া মাত্রই ওথেলো খবর পেল একটা বিধ্বংসী সামুদ্রিক ঝড়ে টার্কির সকল সৈন্যদল ওলটপালট হয়ে গেছে এবং তারা সমুদ্রে ডুবে গেছে। তো এই শুনতে সবাই বিশাল খুশি, এবং সাইপ্রাসে তখন ছিল ওথেলোরই এক প্রিয় বন্ধু, যার নাম হচ্ছে মাইকেল ক্যাসিও। নামটা মনে রাখবে, মাইকেল ক্যাসিও। ইনি ছিলেন ফ্লোরেন্টাইনের এক যোদ্ধা, তো ইনি ছিলেন ফ্লোরেন্টাইনের এক সেনাবাহিনী। ওথেলো আর ডেসডিমোনার
প্রেমের কাহিনীতে ক্যাসিওর কিন্তু মুখ্য ভূমিকা আছে, কেননা যখন ওথেলোর কিছু ডেসডিমোনাকে বলতে হতো তখন সে ক্যাসিওকে পাঠাতো। এবং ক্যাসিও খুবই সুন্দর একজন হ্যান্ডসাম মাসেল ফাসেল আছে এরকম একজন লোক ছিল, এবং সকল সকল মেয়ে তার উপর ফিদা ছিল। এবং যারা একটু বয়স্ক লোক এবং যাদের বউরা একটু কম বয়সী, সেই সমস্ত লোকেরা ক্যাসিওকে খুব হিংসা করতো। ক্যাসিও খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারতো এবং তার কথায় সকল মহিলা এবং বয়স্ক লোকের বউরা পাগল ছিল তার জন্য। যে কোনো মেয়েকে পড়ে নিতে পারতো, ক্যাসিও এরকম ছিল। তখন তো ওথেলোর মনে খুব খুশি। ওথেলো জানতে পেরেছে সৈন্যরা সব যুদ্ধ লড়েই আমরা জিতে গেছি, তারপর নতুন বিয়ে করেছে এবং ক্যাসিও ডেসডিমোনাকে পাওয়ার জন্য নানান সাহায্য করেছে। তখন ওথেলো কী করলো, ক্যাসিওকে খুশি হয়ে লেফটেন্যান্ট বানিয়ে দিল। তো এটা দেখে সহ্য হলো না এই যে মেন ভিলেন ইয়াগোর এগুলো দেখে একদম সহ্য হলো না। সে জানতো ক্যাসিও শুধু কিছু পারে না, পারে শুধু মেয়ে পটাতে। তো একে কিনা লিউটেন্যান্ট বানিয়ে দিল নিজের স্বার্থে। সে ক্যাসিওকে এই নিয়ে ঘৃণা করতে লাগলো। আগে যেহেতু ঘৃণা করতোই, এখন আরও ঘৃণা করলো এবং ওথেলোকেও ঘৃণা করতো, কেননা সে ভাবতো তার বউ এই যে এমিলিয়াকে বোধ হয় ওথেলো পছন্দ করে একটু একটু, ওর জন্য এই আবার ওথেলোকেও অপছন্দ করতো। তো সে একটা ফন্দি আঁটলো যে এমন একটা প্ল্যান বানাবে, এমন একটা বুদ্ধি খাটবে যে তিনজনই শেষ হয়ে যাবে, ক্যাসিও, ডেসডিমোনা আর ওথেলো। তো সে একটা প্ল্যান বানালো যাতে ক্যাসিওকে ওথেলো হিংসা করে, এরকম কিছু একটা সে বুদ্ধি আঁটলো। তো সেই দিন আবার কি হলো, সেই দিন তো খুব আনন্দের একটা দিন ছিল। জেনারেল নতুন বিয়ে করে নিয়ে এসছে, তারপর এখানে যুদ্ধ না করে যুদ্ধে জয় এসেছে। তো সেদিন রাতে একটা সেই মহোৎসবে একটা আয়োজন করা হয়েছে। তো সেই মহোৎসবে ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল যে আজকে এই যে আনন্দ সভার আয়োজন করা হয়েছে, ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল ওথেলো যে কোনো সৈন্য যাতে অতিরিক্ত মদ্যপান না করে, যদি কোনো শত্রুপক্ষ হঠাৎ করে আক্রমণ করে দেয় তাহলে যাতে সবাই সতর্ক থাকতে পারে। আর এই কথা হতে শুনে নিয়েছিল এই বেটায় শুনে নিয়েছিল এইসব কথা হতে। তো এ কী করলো, যখন ক্যাসিওকে দায়িত্ব দিয়ে ওথেলো চলে গেল, তখন এই বেটা ক্যাসিওর কাছে গেল। ক্যাসিওর কাছে গিয়ে বলল, কী রে, আজকে একটু মদ খাবি না, আজকে একটু ড্রিঙ্ক করবি না, কর আজকে। তো ক্যাসিও তো বারবার বলছে না না না, আজকে আমার ড্রিঙ্ক করা যাবে না, আজকে আমি লিউটেন্যান্ট হয়েছি, ওথেলো আমাকে দায়িত্ব দিয়েছে সবাইকে দেখার যে কেউ যাতে অতিরিক্ত মদ্যপান না করে, আজকে তো আমি খেতে পারবো না। তো ইয়াগো বলছে, আরে খানা খানা, আজকে তুই লিউটেন্যান্ট হয়েছিস, জেনারেল বিয়ে করেছে, একটু খা, এক পাক খা। এমনি করতে করতে 1 গ্লাস দিয়েছে, আবার 2 গ্লাস, তারপর 3 গ্লাস, এরকম করতে 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 ক্যাসিও পুরো লোড। তখন ইয়াগো ডেসডিমোনাকে নিয়ে কি একটা বলেছে, তখন ক্যাসিও কী করেছে, নেশার ঘরে ডেসডিমোনাকে নিয়ে নানান কথা বলতে শুরু করে দিয়েছে, তার শরীরের প্রশংসা করতে শুরু করে দিয়েছে, নানান ধরনের কথা বলতে শুরু করেছে। আর এই কথা এই মন্ট্যানো, এই আর একটা ক্যারেক্টার মন্ট্যানো সেটা শুনে নিয়েছে। তখন এসে ক্যাসিওকে বলছে, আপনি এরকম বলছেন কেন, আমাদের জেনারেলের বউকে নিয়ে, আমাদের বৌদিকে নিয়ে এরকম কথা বলছেন কেন? ক্যাসিও তো পুরো নেশাগ্রস্ত, বলছে আমি বলবো বেশ করবো, তোর কি? তখন এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন ওই ইয়াগো বেটা কী করে, লুকিয়ে লুকিয়ে গিয়ে অ্যালার্ম বাজিয়ে দেয়, যুদ্ধের অ্যালার্ম। আর অ্যালার্ম বাজিয়ে দিয়েছে, কে আসবে তোমরা বুঝতেই পারছো, এই যে ওথেলো চলে আসলো। তখনই ওথেলো এসে দেখছে কী ব্যাপার, যাকে আমি দায়িত্ব দিয়ে গেছি যাতে কোনো সৈন্য অতিরিক্ত মদ্যপান না করে, সেই লোকই পুরো খেয়ে লোড হয়ে মারামারি করে রক্তাক্ত অবস্থা। এই দেখে তো ওথেলো খুব রেগে গেল এবং ক্যাসিওকে লিউটেন্যান্ট পদ থেকে ছাঁটাই করে দিল। আর এই সময় ইয়াগো কী করছিল, ইয়াগো কেমন ধরনের লোক দেখো, ও ক্যাসিওর সাপোর্ট কাটছে, আবার ওথেলোকেও ক্যাসিওর নামে নানান কথা বলছে। ওথেলোকে বলছে না না, ক্যাসিওর কোনো দোষ নেই, হ্যাঁ এই দুটো কথা বলছিল ডেসডিমোনার শরীরকে নিয়ে দুটো প্রশংসা করছিল, না না ওর কোনো দোষ নেই, হ্যাঁ একটু একটু বলছিল, ওর কোনো দোষ নেই, মানে এরকম, মানে ক্যাসিওর সাপোর্ট কাটছে আবার ওথেলোকে নালিশও করছে, মানে এরকম ধরনের সে ছিল। তো তার তো প্রথম যেটা চাহিদা ছিল সেটা তো আর মিটে গেল, সে চেয়েছিল যাতে ক্যাসিও লিউটেন্যান্ট না হয়, সে শেষমেশ ক্যাসিও লিউটেন্যান্ট থেকে ছাঁটাই হয়ে গেল। তো তারপর ওথেলোর সাথে কথা বলতে বলতে তাকে ঘরে পাঠিয়ে দিল এবং তখন সে গেল ক্যাসিওর কাছে। যখন গেল, ক্যাসিও তো হতাশ,
তখন ইয়াগোকে সে বলছে রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ইয়াগো আজকে আমি সব হারালাম। তখন ইয়াগোর বাচ্চা কী করলো, ক্যাসিওকে বুদ্ধি দিল যে তুমি ডাইরেক্ট ডেসডিমোনার কাছে যাও, ডেসডিমোনাকে গিয়ে প্রার্থনা করো যাতে ওথেলো তাকে ক্ষমা করে দেয়। আর ওথেলো তো ডেসডিমোনাকে খুব ভালোবাসে, ডেসডিমোনাকে তো না করতে পারবে না। তো ক্যাসিও কিন্তু ওথেলোর হয়ে নানান কথা বলতে কিন্তু ডেসডিমোনার কাছে যেত, নানান চিঠি নিয়ে যেত। তখন সে ডেসডিমোনার সাথে অনেকক্ষণ কথা বলতো। আর ক্যাসিও তো খুব ভালো কথা বলতে পারে, তাই ওথেলোর ব্যাপারে যখন কথা বলতো ডেসডিমোনা খুশি হতো। তো তখন আর এখন তাদের সম্পর্কে কিন্তু বেশি পরিবর্তন হয়নি। তখন ক্যাসির সাথে যেমন সম্পর্ক ছিল, এখন ক্যাসির সাথে ঠিক সেরকমই সম্পর্ক আছে। তো ওথেলোর পরে ডেসডিমোনার ক্যাসিওকেই কিন্তু তার কাছের বন্ধু মনে হতো। তো তোমরা ইঙ্গিত পাচ্ছ সন্দেহটা কীভাবে এবার হবে। তো ইয়াগোর কথা শুনে সে চলে গেল ডেসডিমোনার কাছে। তো ডেসডিমোনাকে কি বলতে লাগলো যাতে ওথেলো তাকে ক্ষমা করে দেয়, এ কথাগুলো সে আবদার অনুরোধ করতে লাগলো। তখন ডেসডিমোনা বলে ঠিক আছে, ওথেলোকে সে জানাবে। তো ওথেলো যখন সেদিন ঘরে ঢোকে তখন ডেসডিমোনা রীতিমতো তাকে ক্যাসিওকে ক্ষমা করে দেওয়ার কথা বলে। সে বলে যে বিয়ের আগে ক্যাসিও তাদের কত সাহায্য করেছে, ক্যাসিও খুব কষ্ট পাচ্ছে, তুমি তাকে ক্ষমা করে দাও, এরকমভাবে ডেসডিমোনা বলে। কিন্তু ওথেলো কিন্তু তার নিয়ে কোনো হিংসা করতো না, সে কিন্তু তাকে প্রকৃত বন্ধুই মনে করতো। আর ডেসডিমোনারও ঠিক সেরকম, তার মনেও কোনো প্যাচ ছিল না, কোনো জটিলতা ছিল না, সেও ক্যাসিওকে এক বন্ধু হিসাবেই মনে করতো। যখন ডেসডিমোনা ক্যাসিওকে ক্ষমা করার কথা বলে, তাকে আবার লিউটেন্যান্ট পদটা দিয়ে দেওয়ার কথা বলে, তখন ওথেলো বলে ঠিক আছে, আমি তাকে আবার তার লিউটেন্যান্ট পদটা দেবো, কিন্তু আমার কিছু সময় লাগবে, এত তাড়াতাড়ি তো সব হয় না, সে একটা ভুল করেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। তো এরকম যখন বলছে তখন ডেসডিমোনা বলছে তাহলে কবে, আজকে রাতে, কালকে সকালে, সামনের সপ্তাহে, কবে তুমি তাকে ক্ষমা করো বলো না। তখন ডেসডিমোনা বলছে আমি তাকে ক্ষমা করব বলেছি, কখন ক্ষমা করব সেটা আমার ব্যাপার। তো এই বলে সে ঘর থেকে বেরিয়েছে। একদিন এমন একটা ঘটনা ঘটলো, ইয়াগো আর ওথেলো দুজনে মিলে ওথেলোর ঘরের দিকে যাচ্ছিল। তখন ঘরে গিয়ে দেখে ক্যাসিও আর ডেসডিমোনা কথা বলছে। ক্যাসিও তো সেই তার প্রার্থনার কথাই বলতে এসেছিল, কিন্তু ক্যাসিও আগাগোড়াই জানলা দিয়ে ঢুকতে আসতে বেরাতো। তখনই ওথেলো আর ইয়াগো হাঁটতে হাঁটতে ঘরে ঢোকে, আর ক্যাসিও তখন জানলা দিয়ে জাস্ট নেমেছে। তখন ইয়াগো একটু বলে ওঠে ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। তখন কিন্তু ওথেলো ঠিক ব্যাপারটা পাত্তা দিল না, তারা আবার ঘর দিয়ে চলে গেল। এবং যাওয়ার সময় ইয়াগো আবার ওথেলোকে বলছে ব্যাপারটা কি ঠিক হলো, আপনি ঘরে নেই, একা একা ক্যাসিও ডেসডিমোনার সাথে দেখা করতে আসছে, মানে সন্দেহর বিষটা কীভাবে ঢালছে তার মাথার মধ্যে ভাবো। তখন সে জিজ্ঞেস করলো ক্যাসিও কি আগে ডেসডিমোনার সাথে কথাবার্তা বলতো। তখন সে বলে হ্যাঁ, সে তো বলতোই। ইয়াগো তখন বলছে তাহলে তো কিছু গড়বড় আছে, আমি বলছি না, এরকমভাবে বলছে, আমি বলছি না শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে গড়বড় আছে, এবার আমি জানি না, এরকম মানে এরকমভাবে সে বলছে যাতে তার মনে সন্দেহটা আনছে এইভাবে। কীভাবে তো থাক, আপনাকে বললে আপনি হয়তো কষ্ট পাবেন, আমি আর কিছু বলবো না। তখন তো ওথেলো বলছে না না তুমি বলো। তখন বলছে আপনার মনে আছে সেই কথাটা, যেই মেয়ে তার বাবাকে ঠকাতে পারে সেই মেয়ে তার স্বামীকেও ঠকাতে পারে, এই কথাটা আপনার মনে আছে। তখন ওথেলোর মনে একটু খটকা লাগলো। আর তখন ইয়াগো এটাও বলল যে সে ভাবুন তো কত সুন্দর সুন্দর, কত ফেয়ার কমপ্লেক্সন, মানে ফর্সা ফর্সা রাজকুমারদের সে ত্যাগ করে আপনাকে পছন্দ করেছে। ভাবুন তো তার মনের জেদটা কীরকম, সে কতটা জেদি হতে পারে। তো সে যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে সে তাকে পাওয়ার জন্য কতটা যেতে পারে। তো এইগুলো নানান সন্দেহের বীজ তার মাথায় ঢালছিল। এইসব কথা ভাবতে ভাবতে ওথেলোর দিন রাত ঘুম পুরো চলে গেল। সে মাঝে মাঝে ভাবতো যে ডেসডিমোনা সত্যি ইনোসেন্ট, তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আবার ভাবতো যে ডেসডিমোনা হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই করতে করতে তার দিন রাতের ঘুম সব চলে গেল। এমনকি যদি তাকে ম্যান্ডাগোরা, একটা বিষাক্ত উদ্ভিদের নাম, তার যদি সে নেশা করে তাও তার এই সন্দেহের বীজ বা মনের কষ্টটা তার আর যাবে না। একদিন হট করে সে রেগে গিয়ে ইয়াগোকে বলেছে যে তুমি আমার বউয়ের নামে এগুলো বলছো, তুমি প্রমাণ দেখাও, তুমি যদি প্রমাণ না দেখাও তাহলে কিন্তু আমি তোমাকে এখনই মেরে ফেলবো। ইয়াগো তার আগে একটা ফোন দিয়ে এটেছিল। ইয়াগো তার বউকে দিয়ে ডেসডিমোনার একটা রুমাল, যেটা ওথেলো তার প্রথম ভালোবাসার উপহার হিসাবে দিয়েছিল, সেটা চুরি করিয়ে নিয়েছিল। কে চুরি করেছিল, এই যে এই শয়তান লোকের শয়তান বউ এমিলিয়া। তো সেই রুমালটা চুরি করে নিয়েছিল, মানে ওথেলো তাকে মেরেই দেবে প্রমাণ না দিলে। তখন সে বলছে আপনি আপনি ডেসডিমোনাকে কোনো রুমাল দিয়েছিলেন, রুমাল।
স্ট্রবেরি স্ট্রবেরি স্পটেড? তখন বলছে হ্যাঁ, ওটা তো আমার প্রথম উপহার ছিল। বলছে ওটা ওটা আমি ক্যাসিওর কাছে দেখেছি মুখ পুষতে। তখন ওথেলো বলছে যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি আজকে ক্যাসিও আর ডেসডিমোনা দুজনকেই হত্যা করব। দেখো ওথেলোর মাথায় কতটা রাগ চলে এসছে, ওই সন্দেহর বীজ মানুষের জীবনে কতটা অন্ধকার নিয়ে আসতে পারে। দেখো ইয়াগো কিন্তু জানতো মানুষের মৃত্যু, অসুখ যাই হোক না কেন, মানুষের জীবনের সবচেয়ে বেশি কষ্ট এবং যন্ত্রণাদায়ক জিনিস হচ্ছে সন্দেহ। তো ওথেলো কী করেছে, সে চলে গেল ডেসডিমোনার ঘরে। ডেসডিমোনাকে কি বলল, মাথাটা খুব ব্যথা করছে, তুমি আমার মাথায় একটা ভিজে রুমাল বেঁধে দাও। তখন ডেসডিমোনা কী করলো, তার মাথায় রুমাল একটা বেঁধে দিল। তখন ওথেলো বলছে না, এই রুমালটা না, আমি তোমাকে প্রথম আমার ভালোবাসার উপহার হিসাবে যে রুমালটা দিয়েছিলাম ওই রুমালটা আমার মাথায় বেঁধে দাও। তো ডেসডিমোনা তো রুমালটা খুঁজছে, কিন্তু রুমালটা আর পেল না। পাবে কী করে, ওটা তো এই শয়তান ইয়াগোর শয়তান বউ এমিলিয়া চুরি করে নিয়েছে। এবং চুরি করে কি করেছে, ওই ক্যাসিও যেই রাস্তাতে যাওয়া আসা করে ওই রাস্তায় ফেলে রেখেছিল। তখন ওথেলো বলছে ওইটা আমার মায়ের দেওয়া শেষ উপহার ছিল, ওই রুমালটা। ওইটা আমার মাকে একটা ইজিপশিয়ান মহিলা দিয়েছিল, ওটা একটা জাদুই রুমাল ছিল। আর ওই ইজিপশিয়ান মহিলা আমার মাকে বলেছিল এই রুমালটা যতদিন তোমার সাথে থাকবে ততদিন তোমার স্বামীর ভালোবাসা তোমার সাথে থাকবে। ডেসডিমোনা তো শুনে খুবই কষ্ট পেয়ে গেল, সে মানে পাগলের মতন হয়ে গেল, যা তাহলে কি আমার স্বামী ওথেলো আমাকে ভালোবাসবে না? তখন সে তাকে ডাইরেক্টলি কিছু বললো না, তখন সে তাকে একটা কথা বললো যে একটা মহিলার, সুন্দর মহিলার সব কিছুই মানায়, কিন্তু তার চরিত্র যদি ভালো থাকে। তখন তাকে বললো তুমি, তোমার সৌন্দর্য, তোমার সব কিছু এত মিষ্টি হয়ে গেছে যে সেটা এখন বিষ হয়ে গেছে। তো এইসব কথা বলে রাগের চোটে চিল্লে ওথেলো ঘর থেকে বেরিয়ে গেল। দেখো ডেসডিমোনা ভেবেছে একজন বড় মানুষ ছোট মানুষদের শাসন করার জন্য যেমন বকাবকি করে, ওথেলোও হয়তো তাকে সেইভাবেই বকাবকি করেছে এবং প্রচুর কান্নাকাটি করে সে ক্লান্ত হয়ে তার এক দাসীকে বলে সাদা চাদর দিয়ে বিছানা করতে, এবং সে সেখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো ওথেলো তো রাগে একদম চুর হয়ে গেছে, সে আর কিছু বুঝতে পারছে না। এবং সে হাঁটতে হাঁটতে যখন গেছে, সে দেখছে ক্যাসিও যেই রাস্তায় যাওয়া আসা করে সেখানে রুমালটা পড়ে আছে। আসলে রুমালটা তো ফেলেছিল এই এমিলিয়া। তখন সে আর নিজের রাগ ধরে রাখতে পারেনি, সে তখন ক্রুদ্ধ চোখে ডেসডিমোনার ঘরে গেল। ঘরে গিয়ে দেখছে ডেসডিমোনা শুয়ে আছে। আচ্ছা দেখো, ভাবো এই ডেসডিমোনা কিন্তু এইসব ব্যাপারে কিছুই জানে না। সে বেচারি কোনো দোষই নেই তার ব্যাপারে, কি হচ্ছে না হচ্ছে, কেন তার স্বামী এত তাকে বকাবকি করছে, সে কিন্তু কিছুই জানে না। সে কান্নাকাটি করে শুয়ে পড়েছে। আর ক্যাসিও কিন্তু এসব ব্যাপারে কিছুই জানে না। তো ডেসডিমোনা শুয়ে রয়েছে, তখন ওথেলো রাগের চোটে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখছে ডেসডিমোনা শুয়ে আছে। তখন তার কপালে একটা চুম্বন করলো। চুম্বন করার সময় তার চোখের জল, ওথেলোর চোখের জল ডেসডিমোনার যখন গালে পড়ে তখন ডেসডিমোনার ঘুম ভেঙে যায়। তখন সে দেখে ওথেলোর দাঁত কিটিরমিটির করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন বুঝতে পেরেছে তার স্বামী তাকে কি করতে এসেছে। তখন কিছু বলার আগে যখন সে ক্যাসিওর কথা বলে বা রুমালের কথা বলতে যায়, তখন ডেসডিমোনা যে কিছু বলতে যাবে কি হয়েছে না হয়েছে তার আগেই ওথেলো ডেসডিমোনার দম বন্ধ করে তাকে মেরে ফেলে। ঠিক তখনই ক্যাসিও রক্তাক্ত অবস্থায় ঘরে আসে। কি করেছিল না, ইয়াগো ক্যাসিওকে মারতে একটা সৈন্য পাঠিয়েছিল। জানে ডেসডিমোনাকে যদি মেরে ফেলে, পরে যদি সব জানাজানি হয়ে যায়, ক্যাসিও যদি সব বলে দেয়, ক্যাসিও তো রুমালটা নেয়নি, তখন যদি ওথেলোকে বলে দেয় তখন তো বিপদ হয়ে যাবে। তখন ইয়াগো কী করেছে, ক্যাসিওর কাছে একজনকে পাঠিয়ে দিয়েছে তাকে হত্যা করার জন্য। কিন্তু ক্যাসিওর সাথে সে পারেনি, ক্যাসিও তাকে হত্যা করে এবং তার পকেট থেকে কিছু চিঠি পায়। সেই চিঠি ক্যাসিও পেয়ে যায় এবং সেই চিঠিতে লেখা ছিল সমস্ত ফন্দি, সমস্ত প্ল্যান যেগুলো ইয়াগো করেছিল। তো ইয়াগো সেগুলো নিয়ে ছুটে ওথেলোর কাছে আসে। তো ওথেলোকে সে সব কিছু বলে দেয় যে ডেসডিমোনার কোনো ভুল নেই, ডেসডিমোনা ইনোসেন্ট ছিল। কিন্তু বলে কি হবে, ডেসডিমোনা তো আর নেই, সে নিষ্পাপ মেয়েটি যে এইসব ব্যাপারে কিছুই জানে না, সে আর নেই। তো তখন ওথেলো আর কষ্ট সহ্য না করতে পারে, নিজে মরে যায় এবং ডেসডিমোনার শরীরের ওপর বা দেহের ওপর পড়ে থাকে। তো এই ঘটনা সারা ভেনিস, সারা সাইপ্রাসে ছড়িয়ে যায়, মর্মান্তিক এক ঘটনা। ইয়াগোর ব্যাপারে সবাই জানাজানি হয়ে যায় এবং ইয়াগোকে ওই ভেনিস সাইপ্রাসের লোকেরা পিটিয়ে পিটিয়ে হত্যা করে। তারপর সাইপ্রাস
ক্যাসিওর দায়িত্বে ছিল।